সুপ্রিয় দর্শক, শুরু করছি নন্দিত নারীদের জীবন এবং কর্ম নিয়ে সাজানো অনুষ্ঠান আপন আলোয়। আপনারা যারা টেলিভিশন সেটের সামনে বসে বিটিভি কিংবা বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে দেশে কিংবা বিদেশে যে কোনো জায়গা থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবার জন্যে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো থাকবেন। চলুন অনুষ্ঠানের আয়োজনে আমরা চলে যাই। আমাদের এই অনুষ্ঠান সাজানো হয় একজন কৃতি মানুষের জীবন এবং কর্ম দিয়ে। তাছাড়াও থাকছে প্রিয়জনের প্রিয় গান এবং যাপিত জীবনের টুকিটাকি তথ্যকণিকা নিয়ে তথ্যচিত্র, যা হয়তো চলার পথে আপনাদের জীবনে কাজে লাগবে। তার আগে একটুখানি পরিচয় দিয়ে নিই। তিনি হচ্ছেন একজন নির্ভীক, আত্মপ্রত্যয়ী, সাহসী নারী। তিনি একজন সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, কবি। তিনি তার জীবনের দীর্ঘ সময় সাহিত্য চর্চা করে কাটিয়ে দিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আপনাদের সবার প্রিয় সেলিনা হোসেন। সেলিনা আপা, আমরা আপার উপরে নির্মিত একটি ছোট্ট তথ্যচিত্র দেখে নিই। সেলিনা হোসেন 1947 সালের 14 জুন রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে। বাবা A.K. মোশাররফ হোসেনের আদি বাড়ি নোয়াখালী হলেও চাকুরি সূত্রে বগুড়া ও পরে রাজশাহী থেকেছেন দীর্ঘকাল। কাজে সেলিনাকে একেবারে ছেলেবেলায় নোয়াখালীতে বেশি দিন থাকতে হয়নি। এই দম্পতির সব মিলিয়ে 9 ছেলে মেয়ে। সেলিনা ভাই বোনদের মধ্যে চতুর্থ। সেলিনা 1954 সালে বগুড়ার লতিফপুর প্রাইমারি স্কুলে 3য় শ্রেণীতে ভর্তি হন। 1959 সালে রাজশাহীর প্রমথনাথ গার্লস স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন। 1962 সালে তিনি এখান থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে 1964 সালে তিনি রাজশাহী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন এবং তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 1967 সালে BA অনার্স এবং 68 সালে MA পাশ করেন। সেলিনা 1970 সালে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি বিভিন্ন পত্রিকাতে নিয়মিত লিখতেন। কর্মরত অবস্থায় তিনি বাংলা একাডেমির অভিধান প্রকল্প, বিজ্ঞান বিশ্বকোষ প্রকল্প, বিখ্যাত লেখকদের রচনাবলী প্রকাশ, লেখক অভিধান, চরিতাভিধান এবং 101 সিরিজের গ্রন্থগুলো প্রকাশনার দায়িত্ব পালন করেন। এছাড়াও 20 বছরেরও বেশি সময় ধান শালিকের দেশ পত্রিকা সম্পাদন করেন। তিনি 1997 সালে বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক হন। 2004 সালের 14 জুন চাকুরি থেকে অবসর নেন। বাংলা একাডেমির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন সেলিনা হোসেন। তার প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় 1969 সালে। তার মোট উপন্যাসের সংখ্যা 35টি, গল্পগ্রন্থ 13টি, 22টি শিশু কিশোর গ্রন্থ এবং প্রবন্ধের গ্রন্থ 10টি। এছাড়াও 13টি সম্পাদনা গ্রন্থ প্রকাশ করেছেন। তার উপন্যাস উত্তর সারথি, জলোচ্ছ্বাস, জ্যোৎস্নায় সূর্যজ্বালা, হাঙর নদী গ্রেনেড, মগ্ন চৈতন্যে শীষ, পদশব্দ, পোকামাকড়ের ঘর বসতি, নিরন্তর ঘণ্টাধ্বনি, ক্ষরণ ইত্যাদি বিভিন্ন উপন্যাস তিনি রচনা করেছেন। 2018 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করেন। অন্যান্য পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছে ডক্টর মোহাম্মদ এনামুল হক স্বর্ণপদক, উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চলচ্চিত্র পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, ভাষা ও সাহিত্যে 21 পদক, সাহিত্যে স্বাধীনতা পুরস্কার, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ শাখায় পঙ্খিরাজ থেকে প্রকাশিত অপেক্ষা গ্রন্থের জন্য পাঞ্জেরি ছোট কাকু আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার। আপনি কেমন আছেন? ভালো। আপা, একটু ছোটবেলার গল্পটা করি। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? বগুড়ায়।
বগুড়ায়। আমার আব্বা চাকরি সূত্রে সেখানে বদলি হয়েছিলেন, আমার ছোটবেলাটা সেখানে কয়েক বছর কেটেছে। আচ্ছা, তারপর আপনার এসএসসি এইচএসসি এগুলো কোথা থেকে? রাজশাহীতে। ও, তারপর আব্বা আবার রাজশাহীতে এসেছেন। আচ্ছা আচ্ছা। এই যে এত সুন্দর লেখেন, এই লেখাটা শুরু হলো কবে থেকে? লেখাটা শুরু হলো আমার যখন কলেজে পড়ি তখন থেকে। আচ্ছা আচ্ছা। আমার মনে আছে যে আমি যখন মহিলা কলেজে পড়তাম তখন রাজশাহী বিভাগীয় কমিশনার একটা আয়োজন করেছিলেন যে বিভাগের অধীনে যত কলেজ আছে সব ছেলে মেয়েদের নিয়ে। তখন আমার একটা গল্প লিখতে হয়েছিল, সে গল্পটা প্রথম হয়েছিল 1964 সালে। 64 সালে, আচ্ছা আচ্ছা। আপনার কি গল্প দিয়েই শুরু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এরপর উপন্যাস লেখা কখন শুরু করলেন? উপন্যাস লেখা পরে ঢাকায় এসে। আরো পরে। তো এবারে যে বইমেলা, আপনার কি বই বেরিয়েছে? একটা লিখেছি যে টাঙ্গুয়ার হাওর, যেটা সুনামগঞ্জের, আচ্ছা, সেই হাওরের পটভূমিকে নিয়ে আমি গিয়েছি, সেখানে দেখে এসেছি। একটা উপন্যাস লিখেছি, হাওরের জলস্রোত নাম রেখেছি। বাংলাদেশে আপনাকে চেনে না এমন কেউ নেই, যে সবাই সেলিনা আপার লেখা এত পছন্দ করে। তো আমরা একটু কর্মজীবনে যাই। আপনার কর্মজীবনটা শুরু হয় কবে থেকে? আমার কর্মজীবন শুরু হয়েছিল বাংলা একাডেমিতে। ও, বাংলা একাডেমিতেই তো? হ্যাঁ তাই। হ্যাঁ, এটা কত সাল? আমি তো 1968 সালে এমএ পাশ করেছিলাম। 1969 সালে আমি রাজশাহী থেকে আমার ঢাকায় আমার আব্বা এসেছিলেন। 70 সালে আমি বাংলা একাডেমির চাকরিটা পেয়েছিলাম ইন্টারভিউ দিয়ে। এখন তো আপনি বাংলা একাডেমির সভাপতি। এবারের যে বইমেলা, আপনার কি মনে হয় বইমেলাটা কেমন জমেছে? লোকজন বইটই কিনছে কিনা? হ্যাঁ, সেটা সেটা কেনে, এবং এই বইমেলাটা একটা আমাদের সাংস্কৃতিক জগতের এবং বই পড়ার জগতেরও একটি অন্যতম দিক। এই দিকটি আমাদের পাঠকদের সামনে তুলে ধরা হয়, এটা বাংলা একাডেমির একটা গভীর বড় দায়িত্ব। আজকাল খুব বেশি বই প্রকাশিত হয়, তো সবসময় একটা জিনিস আমরা বলে থাকি, আমি যেহেতু অর্থনীতির ছাত্রী, যে কোয়ান্টিটি খুব বেড়ে গেলে একটু কোয়ালিটিটা ফল করে। এটা করে কিনা, মানে এখন আপনার কি মনে হয়? এই আমার মনে হয় না যে এটা ফল করবে। আচ্ছা। কারণ যিনি এটা লিখবেন তিনি তো তার কোয়ালিটিটাকে একদম নিশ্চয়ই চিন্তা করেই লিখবেন। হ্যাঁ, অবশ্যই। সেটা তো তিনি হাবিজাবি লিখবেন সেটা তো নয়। কাজেই এটা ভাবা উচিত নয় যে বেশি লিখলেই ফল করবে। আপনি অবসর সময়টা কিভাবে কাটাচ্ছেন এখন? আমার কোনো অবসর সময় নেই। কোনো অবসর সময় নেই। লেখালেখির জগতের সেই যে কাজটি করতে গেলে সেটা তো আর অবসরের সময় নয়। গান তো শোনেন নাকি? হ্যাঁ, সেটা তো শুনি। গান শোনা হয়? কোন ধরনের গানটা আপনার বেশি ভালো লাগে? আমি রবীন্দ্রসঙ্গীত বেশি শুনি। রবীন্দ্রসঙ্গীত বেশি শুনি। প্রিয় দর্শক, চলুন আমাদের আজকের অতিথির একটি প্রিয় গান এখন আমরা শুনবো। এখন আবার আলাপচারিতাতে যাব। শিশু একাডেমিতে আপনি যখন ছিলেন, আপনার সময়টা কেমন কাটতো? ভালো লাগতো শিশু একাডেমিতে এলে? হ্যাঁ, খুবই ভালো লাগতো শিশু একাডেমিতে। তার আগে থেকে আমি বাংলা একাডেমিতে ছিলাম, তারপরে শিশু একাডেমিতে যুক্ত হলাম, তারপর আবার বাংলা একাডেমিতে ফিরে এলেন। আপনার কথা খুব আলোচিত হয়, কারণ শিশু একাডেমিতে যত প্রকাশনা বেরিয়েছে শিশুদের কিংবা মুক্তিযুদ্ধের উপরে বা অন্যান্য বিষয়ে, আপনার অনেক লেখা সেখানে আছে। উপদেষ্টা হিসাবে আপনি সবসময় আছেন সব প্রকাশনায়। আসলে শিশুদের জন্য আমাদের যে সাহিত্যটা, সেটা কতটা অগ্রগতি হয়েছে বা কেমন অবস্থানে আছে বলে আপনার মনে হয়? আমি মনে করি শিশু একাডেমির দ্বারা শিশু সাহিত্যের অগ্রগতি অনেক বেশি হয়েছে এবং অনেক লেখক যুক্ত হয়েছেন, তারা সবাই বই লিখেছেন এবং সেগুলো ছাপা হয়েছে শিশু একাডেমি থেকে। শিশু একাডেমিতে একটি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটা এখন আরও বেশি ভালো হয়েছে, কারণ ছাত্র ছাত্রী সংখ্যা বেড়ে গেছে যারা প্রশিক্ষণ নেয়। এবার সবার জন্য উন্মুক্ত সেই পাঠাগার, শেখ রাসেল গ্রন্থাগার যেটা। তো ওখানে আজকাল দেখি যে বেশ শিশুরা কবিতার বই পড়ছে, গল্পের বই পড়ছে, এবং ওখানে গল্প শোনার একটা আসর হয়। স্টোরি টেলার যারা আছেন তারা আসেন এবং বাচ্চাদেরকে ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর গল্প পড়ে পড়ে শোনায়। এটা খুব ভালো চলছে, কারণ শিশুদের জন্য সাহিত্যটা খুব ইম্পর্টেন্ট। ওদের জন্য যত লেখা হবে তাদের পড়ার অভ্যেসটা তত হবে, উপযুক্ত বিষয় বই থাকতে হবে।
তো আরেকটা জিনিস যেটা জানতে চাই, এখন আপনি তো একটা উপন্যাসের কথা লিখলেন, এছাড়া কি আর কিছু লিখেছেন বা লিখবেন? আপনার পরিকল্পনা কি লেখালেখি নিয়ে? পরিকল্পনা এখন কিছু করি না, কারণ আমি যেটা করছি হাওরের জলস্রোত নামে নাম রেখেছি, এটা করছি এখনো। তো পরবর্তী কি করব সেটা এখনো পরিকল্পনা করিনি, কারণ এইটা আগে কাজটা শেষ হোক, তারপর দেখা যাবে। গল্প লিখবো, উপন্যাস লিখবো, নানা কিছু। ভাষার মাস, রাষ্ট্রভাষার দাবিতে আমাদের যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 21শে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাস, এটা তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে গেছে। এই যে বাংলা ভাষা এবং বাংলা ভাষাটা অর্জন করেছি আমরা রাষ্ট্রভাষা হিসেবে, এবং আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, গৌরবের যে জায়গাগুলো, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন, আপনার সময়টা কেমন কেটেছিল? আমি ঢাকাতেই ছিলাম। আচ্ছা। আমার হাজবেন্ড যুদ্ধ করেছে 9 নম্বর সেক্টরে, সেইটা বরগুনার ওইদিকে। আমাদের মেয়েরা, এখন তো অনেক আধুনিক যুগ এসেছে, আমরা লেখাপড়া করছি, চাকরি বাকরি করছি, বিভিন্ন প্রফেশনে মেয়েরা গেছে। আপনার কি মনে হয় এই যে আমাদের যে মেয়েদের যে অগ্রগতি, এটা কি মানে বেশ ভালো অবস্থানে আছে, নাকি আরও এগিয়ে যেতে হবে মেয়েদের? এখনো একটা বেশ ভালো পর্যায়ে আছে, এই পর্যায় থেকে তো আরও এগিয়ে যেতে হবে। সুতরাং এটা এগিয়ে যাবেই। আমি মনে করি মেয়েদের এইভাবে এগিয়ে যাওয়াটা আমাদের সাংস্কৃতিক সামাজিক বলয়ের একটি বড় দিগন্ত উন্মোচিত হবে। তৃণমূল মেয়েদের কথা যদি আমরা বলি, তাদের অবস্থানটা আপনার কি মনে হয়? তাদের অবস্থানটা তো বাড়িতে, তারা তো গ্রামে, আমি তো অনেক ঘুরি, তো দেখি যে ওরা ওখানে, আবার অনেকে পরিবার ভালো, গ্রামের যেসব স্কুল কলেজ আছে সেগুলাতে পড়ায়। কিছুটা হলেও আমাদের গ্রামের মানুষরা সচেতন হয়েছে যে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে। কারণ এখন আগে যেমন খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, এখন যেহেতু আইন করে ফেলা হয়েছে যে যৌতুক নেওয়া যাবে না, তারপর 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, এটাও কিন্তু খুব কাজে লাগছে। মানুষ এটা ফলো করছে যে না, আমার মেয়েকে এখন বিয়ে দেওয়া যাবে না। আপনি তো দীর্ঘ সময় কর্মরত ছিলেন, আছেন এখনো। আপনার কি মনে হয়, আপনি কি কোনো প্রতিবন্ধকতার ফেস করেছেন কখনো? না, একজন মেয়ে হিসাবে কাজ করতে গিয়ে? না, আমাকে যে কাজ করতে দেয়া হতো আমি সেটা সম্পূর্ণ করতাম, এবং সেটা করে আমি যেই সময়গুলো নিজের জন্য পেতাম সেটা দিয়ে আমার নিজের সাহিত্য রচনা করতাম। আমি তো আমার প্রথম চাকরি 1970 সালে বাংলা একাডেমিতে। আমি 1968 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করে 69 সালে ঢাকায় এসেছি, এবং পত্রপত্রিকা দেখে দেখে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ জন্য আবেদন করেছি। পরে বাংলা একাডেমির চাকরিটা আমার হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের মেয়েদের জন্য আপনার কিছু উপদেশ বা কিছু কথা শুনতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের মেয়েরা নিজেদের বলো এটা ঠিক রাখার জন্য এবং নিজেদের শক্তিটাকে সংস্কার জন্য কাজ করবে, কাজ শিখবে, এবং সেই কাজ শিখে নিজেদের জীবন চালনা করবে। আমি মনে করি কোনো মেয়েই যেন শুধু হাজব্যান্ডের উপর মানে একটি এই নির্ভরশীল হয়ে থাকাটা আমি কিছুতেই মানতে পারি না। কারণ দুজনেই যদি একটি সংসার পরিচালনা করে তাহলে সংসারটা সুন্দরভাবে চলে, ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা না কিছু করতে পারে। সুতরাং সেই জায়গাগুলোকে ঠিক মতো দেখা দরকার। তো আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি তো লিখে যাবেনই, সেটা আপনার একেবারে নেশায় পরিণত হয়েছে। একটা শেষ হলে আরেকটা লিখবেন এবং জাতি উপকৃত হবে, আমাদের সাহিত্য ভাণ্ডার উপকৃত হবে। তো আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনি আমাদের উৎসাহ, আপনি আমাদের বলতে গেলে একটা প্রতীক যে একজন নারী জীবনে লেখালেখি করে সাহিত্য চর্চা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তো আপনি স্টুডিওতে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে স্বাস্থ্য বিষয়ক কিছু তথ্যকণিকা। বন্ধ্যত্ব আসলে কি, বন্ধ্যত্বর কারণ কি, এ সম্পর্কে আমি কিছু কথা বলবো।
বন্ধ্যত্ব বলতে আমরা কি বুঝি? আমাদের দেশের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে বন্ধ্যত্ব একটা অভিশাপের মতো হয়ে যায়। যার কোনো সন্তান নাই তাকে সবাই অনেক বেশি দোষারোপ করে এবং দেখা যায় সমাজে খুব নিগৃহীত হচ্ছে। এই বন্ধ্যত্ব রোগের কারণের আগে আমি বলতে চাই বন্ধ্যত্ব রোগটা কি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা WHO মতে বিয়ের 1 বছরের মধ্যে কোনো দম্পতি যদি তাদের সন্তান না হয়, সেক্ষেত্রে কিন্তু দম্পতির মধ্যে মহিলার বয়স অবশ্যই 35-এর নিচে হতে হবে। 1 বছরের মধ্যে যদি সন্তান না হয় তাকে আমরা বন্ধ্যত্ব বলি। যদি মহিলার বয়স 35 বছরের উপরে হয় তখন সেই সময়কালকে 6 মাস বলা হয়। 6 মাস পরেই চিকিৎসা শুরু করতে হবে। কিন্তু আমাদের দেশে গ্রামে গঞ্জে সব জায়গায় যখন বিয়ের পরে সন্তান হচ্ছে না তখন এককভাবে মহিলাদেরকেই দায়ী করা হয়। মহিলারা যে শুধুমাত্র দায়ী, একটা অভিশাপ, সন্তানহীনতা পুরুষদের জন্য দায়ী হতে পারে, এটা কখনোই আমরা আমলে নিয়ে আসি না। বন্ধ্যত্ব রোগের জন্য স্বামী স্ত্রী দুজনেরই কারণ থাকতে পারে এবং সমান সমান কারণ থাকতে পারে। পুরুষের একটা মাত্র পরীক্ষা করলেই আমরা বলে দিতে পারি যে সে বন্ধ্যত্ব রোগে ভুগছেন কিনা। আর মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, বেশিরভাগ পরিবার আমাদের যেহেতু মেয়েদেরকে অনেক বেশি আমরা অবহেলিত মনে করছি গ্রামে গঞ্জে, সেখানে শাশুড়ি হোক, তার দেবর ননদ সবাই মিলে অভিশপ্ত করে যে মহিলাটার জন্যে তার সন্তান হচ্ছে না। কিন্তু যখন তারা পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের কাছে আসেন, আমাদের মতো বিশেষজ্ঞর কাছে আসেন, তখন কিন্তু আমরা দেখছি যে অনেক সময় মহিলাটার কম বয়সে মেয়েদের সাধারণত গ্রামে গঞ্জে বিয়ে হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় পুরুষেরই কারণ আছে, যে 100% কজ অফ মেল কারণ হচ্ছে যে তার হয়তো কোনো স্পার্মই নাই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কোনো সন্তান হচ্ছে না। পুরুষ এবং স্বামী স্ত্রী যখন আসে আমরা প্রথমেই সব কিছু ডিটেলস হিস্ট্রি, তার মানে হচ্ছে ইতিহাসটা জানতে হবে। স্বামী স্ত্রী কতদিন বিয়ে হয়েছে, একসাথে আছে, তাদের কোনো সমস্যা আছে কি না, তাদের কোনো মিলামেশাতে সমস্যা হচ্ছে কি না। মহিলাটার মহিলার দিকে আমি পরে আসছি। পুরুষের জন্য শুধু একটা পরীক্ষার কথা বলি, সেটা হচ্ছে বীর্য পরীক্ষা অথবা সিমেন অ্যানালাইসিস। আপনারা সবাই জানেন সিমেন অ্যানালাইসিস করলে আমরা সেটাতে দেখি। সেখানে কি দেখব, আমরা একটা পরামর্শ দিই যে 2 থেকে 3 দিন সহবাস না করে স্বামী স্ত্রী সহবাস করবে না। তারপরে একটা ভালো ল্যাবরেটরিতে যে হাজব্যান্ড তাকে সিমেন দিবে। সেই সিমেন পরীক্ষায় আমরা কি দেখব, সিমেনের মধ্যে কত পরিমাণ তার সিমেনের কাউন্ট, তার মানে সংখ্যা আছে, শুক্রাণুর সংখ্যা কতটুকু আছে। শুক্রাণুর সংখ্যা সাধারণত 15 মিলিয়ন পার ml অথবা তার চেয়ে বেশি থাকলে এটাকে আমরা নর্মাল বলছি। শুক্রাণু যে একটা সিমেনের নাম শুক্রাণু, এই শুক্রাণু কিন্তু গতিশীলতা আছে। গতিশীলতা মানে মটিলিটি। এই মটিলিটি কত? সাধারণত দেখা যায় 35% অথবা তার উপরে যদি হয় তখন আমরা এটাকে নর্মাল বলি। তারপরে সেই শুক্রাণু দেখতে কেমন, একটা শুক্রাণু দেখতে কেমন, তার হেড থাকে, টেল থাকে, বডি থাকে, তার মানে এটা মরফোলজি। এই মরফোলজি 4% অ্যাকর্ডিং টু WHO হলেই আমরা বলবো যে হ্যাঁ, এই 3টা মানে জায়গা আমরা খুব ভালো করে দেখি। কারো কারো এই বিভিন্ন 3 থেকে 4টা জায়গাতেও অনেক রকমের সমস্যা দেখা যায় শুক্রাণু পরীক্ষায়। তার মানে পুরুষের যখন আমরা পরীক্ষা করব, যেই পুরুষের শুধু নর্মোজোস্পার্মিয়া বা নর্মাল আছে, এই যে 3টা কাউন্টের কথা বললাম নর্মাল আছে, তার কিন্তু আর কোনো পরীক্ষা করার দরকার নেই, কোনো কিছুই লাগবে না। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। শেষ করার আগে আমি এই অনুষ্ঠানে চিঠি পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি আপনাদের। প্রযোজক আপন আলোয়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা 1219। আপনারা আপনাদের গঠনমূলক মন্তব্যগুলো, সাজেশনসগুলো আমাদেরকে পাঠাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই মতামতে আপন আলোয় অনুষ্ঠানকে নতুন আঙ্গিকে সাজাবার। সবাই ভালো থাকবেন, আগামীতে দেখা হবে।